Hello students, once again welcome to the online platform of Haldar E-Academy. আমরা আমাদের প্রিভিয়াস ক্লাসগুলোতে দ্য ওয়াইল্ড সোয়ানস অ্যাট কুল এই কবিতাটা একদম স্ট্যাঞ্জা বাই স্ট্যাঞ্জা ইন ডিটেল ডিসকাশন করেছি এবং তারপর এর ফিগার অফ স্পিচও ডিসকাস করেছি। সো আফটার কমপ্লিটিং দ্য টেক্সট কমপ্লিটলি আজকে থেকে আমরা শুরু করব এই কবিতাটার ওয়াইল্ড সোয়ানস অ্যাট কুল এই কবিতাটার এমসিকিউ সেশন। প্রিভিয়াস ইয়ারে বিভিন্ন রকম টিচিং এক্সামে এই পার্টিকুলার টেক্সটটা থেকে যে সমস্ত ইম্পর্টেন্ট প্রশ্ন, যে সমস্ত ইম্পর্টেন্ট এমসিকিউ বারবার এসেছে, সেই সমস্ত প্রশ্ন সার্ভে করে পার্টিকুলারলি স্পেশালি হালদার ই একাডেমির তরফ থেকে এই কোয়েশ্চেন সেট, এমসিকিউ সেট বানানো হয়েছে তোমাদের জন্য। আমরা এখানে প্রায় 160 প্লাস ইম্পর্টেন্ট এমসিকিউ ডিসকাস করে নেব। তাহলে চলো শুরু করে দিই আজকে আমাদের প্রথম ক্লাস এমসিকিউ সেশনের কোয়েশ্চেন নাম্বার 1 থেকে। কোয়েশ্চেন নাম্বার 1, which one of these do the swan not symbolize? অর্থাৎ সোয়ান গুলোর যে মানে যার সিম্বল হিসাবে কাজ করছিল, এই নিচের কোনটা সেই সিম্বল হিসাবে আর কি সোয়ানের সিম্বলিজম হিসেবে দেখানো হয়নি। অপশন এ আর্ট অ্যান্ড রাইটিং, অপশন বি ইয়েটসেস আনরিকুইটেড লাভ ফর মডগন, অপশন সি অ্যাম্বিশন অ্যান্ড সাকসেস, আর অপশন ডি ইটার্নিটি অ্যান্ড ইমমর্টালিটি। তাহলে দেখো প্রত্যেক কটাই এই যে আর্ট, রাইটিং, ইয়েটসেস আনরিকুইটেড লাভ ফর মডগন বা ইটার্নিটি, ইমমর্টালিটি এই সমস্তটাই কিন্তু আমরা কবিতাতে পেয়েছিলাম, সমস্তটাই কবিতাতে ছিল। এই থিমগুলো প্রত্যেকটাতেই ডিসকাস করা হয়েছে সোয়ানসগুলোর মধ্যে দিয়ে। একমাত্র অ্যাম্বিশন আর সাকসেস এই জিনিসটা কিন্তু ছিল না এই কবিতার মধ্যে। তাহলে ডু নট সিম্বলাইজ যেহেতু বলেছে, তাই আমাদের সঠিক উত্তর হবে অপশন সি অ্যাম্বিশন অ্যান্ড সাকসেস। তাহলে কোয়েশ্চেন নাম্বার 1 এর সঠিক উত্তর হয়ে গেল অপশন সি অ্যাম্বিশন অ্যান্ড সাকসেস। দেখে নেব আমাদের নেক্সট প্রশ্ন, হোয়ার ওয়াজ ইয়েটস হোয়েন হি রোড দ্য পোয়েম? ইয়েটস কোথায় ছিলেন যখন তিনি এই কবিতাটা অর্থাৎ দ্য ওয়াইল্ড সোয়ানস অ্যাট কুল কবিতাটা লিখেছিলেন? অপশন এ লন্ডন ইংল্যান্ড, অপশন বি গালওয়ে আয়ারল্যান্ড, অপশন সি ডাবলিন আয়ারল্যান্ড, অপশন ডি কর্ক আয়ারল্যান্ড। তাহলে অবভিয়াসলি তিনি যখন কবিতাটা লিখেছিলেন তিনি ছিলেন গালওয়ে আয়ারল্যান্ডে, এখানে থেকেই কবিতাটা কম্পোজ করা হয়। তাহলে কোয়েশ্চেন নাম্বার 2 এর সঠিক উত্তর হয়ে গেল অপশন বি গালওয়ে আয়ারল্যান্ড। দেখে নেব আমাদের পরের প্রশ্ন। দেখো এই ওয়াইল্ড সোয়ানস অ্যাট কুল কবিতাটায় এই যে হু ওয়াজ লেডি গ্রেগরি, অনেকের মনে হতে পারে যে এটা বিয়ন্ড দ্য টেক্সট প্রশ্ন, কিন্তু এই প্রশ্নগুলো কিন্তু দেওয়া হয়। এটা ডিরেক্টলি কবিতায় মেনশন না থাকলেও দে আর ভেরি মাচ অ্যাসোসিয়েটেড উইথ দি টেক্সট অফ দ্য পোয়েম। সো হু ওয়াজ লেডি গ্রেগরি? লেডি গ্রেগরি কে ছিলেন? অপশন এ ইয়েটসেস সিস্টার, অপশন বি ইয়েটসেস মাদার, অপশন সি ইয়েটসেস টিচার, আর অপশন ডি ইয়েটসেস প্যাট্রন অ্যান্ড ফ্রেন্ড। তাহলে দেখো লেডি গ্রেগরি, যারা ইন্ট্রোডাক্টরি ক্লাস করেছো লেডি গ্রেগরি নিয়ে আমরা ডিসকাস করেছি, লেডি গ্রেগরি কিন্তু ছিলেন একেবারেই ইয়েটসেস প্যাট্রন অ্যান্ড ফ্রেন্ড। তাহলে কোয়েশ্চেন নাম্বার 3 এর সঠিক উত্তর হয়ে গেল অপশন ডি ইয়েটসেস প্যাট্রন অ্যান্ড ফ্রেন্ড। দেখবো আমাদের নেক্সট প্রশ্ন, কোয়েশ্চেন নাম্বার 4, হোয়াট ডিড দ্য মিসিং 60th সোয়ান নট সিম্বলাইজ? যে কি সিম্বলাইজ করছেন না? অপশন এ দ্য পোয়েটিক সাকসেস দ্যাট এলিউডেড ইয়েটস, অপশন বি লেডি গ্রেগরি's son killed in First World War, Yeats's option C Yeats's loneliness being without a wife, rather companion বললে বেশি ভালো হবে, অপশন ডি মডগন who disappeared from Yeats's life after rejecting him। খুব সুন্দর প্রশ্ন, যে আমরা তো পুরো টেক্সটে, তার জন্য আমাদের এটা টেক্সটটা ভালো করে পড়তে হবে। আমরা জানি যে টেক্সটে 59 9 and 50 বলা হয়েছিল, অর্থাৎ 59 সোয়ান ছিল, 59টা 59 60টা। তাহলে এখানে
প্রত্যেক কটাই পেয়ার পেয়ারে ছিল, একটা পেয়ারে ছিল না, তাই মিসিং 60th বলা হচ্ছে। তার মানে সেই একটা থাকলে এটাও পেয়ার হতো, তাহলে সেই মিসিং যেটা সেটা কি সিম্বলাইজ করছে? ইয়েটসের পোয়েটিক সাকসেসকে। তাহলে দেখো অপশনগুলো স্টাডি করলে আমরা বুঝতেই পারছি যে ওই যে মিসিং 60th অর্থাৎ পেয়ারটা কমপ্লিট নয়, সেটা একাধারে লেডি গ্রেগরির সান যে ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারে মারা গেছে তাকে রেফার তো অবশ্যই করছে। অন্যদিকে ইয়েটসের লোনলিনেস, তার যে কম্পেনিয়ন নেই, এবং অবভিয়াসলি মডগন যে ইয়েটসের লাইফ থেকে দীর্ঘ 30 বছর কোর্টশিপের পর তাকে রিজেক্ট করে সে চলে যায়। তাহলে অবভিয়াসলি কোনটা সিম্বলাইজ করছে না, সেটা অবভিয়াসলি পোয়েটিক সাকসেস দ্যাট এলিউডেড ইয়েটস। তাহলে কোয়েশ্চেন নাম্বার 4 এর সঠিক উত্তর হয়ে গেল অপশন এ, দ্য পোয়েটিক সাকসেস দ্যাট এলিউডেড ইয়েটস। Let's move to the next question, question number 5. What major contrast does the poem fixate on? পোয়েমে কোন মেজর কন্ট্রাস্ট, যে স্টার্ক ভিভিড কন্ট্রাস্ট দেখানো হয়েছে, সেটা কোন দুটো জিনিসের মধ্যে? অপশন এ আগলিনেস অ্যান্ড বিউটি, অপশন বি স্যাডনেস অ্যান্ড হ্যাপিনেস, অপশন সি ডিজায়ার অ্যান্ড লাভ, আর অপশন ডি চেঞ্জ অ্যান্ড পার্মানেন্স। তাহলে মেজর যে কন্ট্রাস্টটা কবিতাতে এই পার্টিকুলারলি এই পোয়েমে ফোকাস করা হয়েছিল, ইয়েটস যেটা দেখাতে চেয়েছিলেন সেটা কিন্তু চেঞ্জ অ্যান্ড পার্মানেন্স। তাহলে কোয়েশ্চেন নাম্বার 5 এর সঠিক উত্তর হয়ে গেল অপশন ডি, চেঞ্জ অ্যান্ড পার্মানেন্স। দেখবো আমাদের পরের প্রশ্ন, কোয়েশ্চেন নাম্বার 6. হোয়াট ডাজ ক্ল্যামারাস মিন? ক্ল্যামারাস উইংস বলা হয়েছিল, তাহলে ক্ল্যামারাস শব্দের অর্থ কি এই কবিতায় কনটেক্সট অনুযায়ী? অপশন এ লার্জ, অপশন বি নয়েজি, অপশন সি অ্যাংরি, আর অপশন ডি হচ্ছে কোয়াইট। তাহলে ক্ল্যামারাস উইংস বলতে এখানে কিন্তু নয়েজি উইংসকেই বোঝানো হয়েছে, কারণ সেই ডানা ঝটকে উড়ে যাওয়ার পর ডানা ঝাপটানোর যে আওয়াজটা, তার জন্যই সেটাকে নয়েজি বলে রেফার করা বা ক্ল্যামারাস বলে রেফার করা হয়েছে। তাহলে কোয়েশ্চেন নাম্বার 6 এর সঠিক উত্তর হয়ে গেল অপশন বি, নয়েজি। চলে যাব আমাদের নেক্সট প্রশ্ন, কোয়েশ্চেন নাম্বার 7. হোয়াট সিজন ইজ ডেপিক্টেড ইন দ্য পোয়েম? পোয়েমে কোন সিজনকে আমরা দেখতে পাচ্ছি? অপশন এ স্প্রিং, অপশন বি সামার, অপশন সি অটম, আর অপশন ডি হচ্ছে উইন্টার। তাহলে দেখো কোন সিজনটা পোয়েমে ডেপিক্টেড হয়েছে? অবভিয়াসলি ডেপিক্টেড হয়েছে দ্য সিজন অফ অটম। অটম সিজনটাই পোয়েমে ডেপিক্টেড হয়েছে। তাহলে কোয়েশ্চেন নাম্বার 7 এর সঠিক উত্তর হয়ে গেল অপশন সি, অটম। দেখবো আমাদের পরের প্রশ্ন, কোয়েশ্চেন নাম্বার 8. হাউ মেনি সোয়ানস ডাজ দ্য পোয়েট সি ইন দ্য লেক? কবিতায় পোয়েট কতগুলো সোয়ানকে দেখতে পেয়েছেন? এই পার্টিকুলার প্রশ্নটা বিভিন্ন রকম পার্সপেক্টিভ থেকে, বিভিন্ন রকম অ্যাঙ্গেল থেকে বারবার ঘুরিয়ে ফিরিয়ে কিন্তু করা হয়, হয়তো আমরাও পাবো। তাহলে কতগুলো সোয়ানস কবি লেকে দেখেছিলেন? ডেফিনেটলি তিনি 59 অর্থাৎ 59টা সোয়ান কিন্তু লেকে দেখতে পেয়েছিলেন। তাহলে কোয়েশ্চেন নাম্বার 8 এর সঠিক উত্তর হয়ে গেল অপশন ডি, 59। দেখবো আমাদের পরের প্রশ্ন, কোয়েশ্চেন নাম্বার 9. When the poet tried to count swans the last time, what happened before he could finish counting? তিনি যখন গতবার লাস্ট টাইম এগুলোকে কাউন্ট করতে চেয়েছিলেন, তার কাউন্টিং শেষ করার আগেই কি ঘটেছিল? অপশন এ দে ভ্যানিশড ইনটু থিন এয়ার, অপশন বি দে স্টার্টেড সিঙ্গিং লাউডলি, অপশন সি দে ফ্লিউ আপ ইনটু দ্য স্কাই, অপশন ডি দে গ্যাদার্ড ইন আ গ্রুপ অন দ্য লেক। তাহলে তার কাউন্টিং মাউন্ট বলা হয়েছিল, ওখানে শেষ করার পূর্বে কি হয়েছিল না তারা আকাশে উড়ে গিয়েছিল, দে ফ্লিউ আপ ইনটু দ্য স্কাই। তাহলে কোয়েশ্চেন নাম্বার 9 এর সঠিক উত্তর হয়ে গেল অপশন সি, দে ফ্লিউ আপ ইনটু দ্য স্কাই।
চলে যাব আমাদের পরের প্রশ্ন, কোয়েশ্চেন নাম্বার 10 এ। হোয়াট ডাজ দ্য পোয়েট কম্পেয়ার দ্য সোয়ানস ডিপারচার টু? এই যে সোয়ানসদের ডিপারচার, তাদের এই যে উড়ে যাওয়া, এটাকে পোয়েট কিসের সাথে কম্পেয়ার করেছিলেন? অপশন এ, সেলিং স্মুথলি। অপশন বি, ডান্সিং গ্রেসফুলি। অপশন সি, হুইলিং ইন গ্রেট ব্রোকেন রিংস। অপশন ডি, ভ্যানিশিং ইনটু থিন এয়ার। তাহলে সোয়ানদের ডিপারচারটাকে কিন্তু কম্পেয়ার করা হয়েছিল। যারা টেক্সটটা লাইন বাই লাইন পড়েছো তারা খুব ইজিলি আনসার করতে পারবে যে সোয়ানদের যে ডিপারচারটা সেটাকে কিন্তু কম্পেয়ার করা হয়েছিল হুইলিং ইন গ্রেট ব্রোকেন রিংস এর সাথে। তাহলে কোয়েশ্চেন নাম্বার 10 এর সঠিক উত্তর হয়ে গেল অপশন সি, হুইলিং ইন গ্রেট ব্রোকেন রিংস। চলে যাব আমাদের পরবর্তী সেকশন, কোয়েশ্চেন নাম্বার 11। How many years have passed since the first time the poet went to cool and counted swans on the lake? First time মানে কত সময় কেটে গেছে যে যখন পোয়েট ফার্স্ট কুলে এসেছিলেন, কুল লেক ভিজিট করেছিলেন এবং সোয়ানগুলোকে লেকের জলে কাউন্টও করেছিলেন, তার থেকে এখন অবধি কত বছর, কতটা সময় কেটে গিয়েছে? অপশন এ 9 ইয়ার্স, অপশন বি 19 ইয়ার্স, অপশন সি 29 ইয়ার্স, অপশন ডি 39 ইয়ার্স। তাহলে আমরা জানি পোয়েট বারবারই বলেছেন যে আফটার লং 19 অটম, 19টা অটম কেটে গেছে। 19টা অটম মানে কি রেফার করছে? 19টা ইয়ার্স। তাহলে কোয়েশ্চেন নাম্বার 11 এর সঠিক উত্তর হয়ে গেল অপশন বি, 19 ইয়ার্স। দেখে নেব আমাদের পরের প্রশ্ন, কোয়েশ্চেন নাম্বার 12। হাউ ডিড দ্য সোয়ানস অ্যাপিয়ার অ্যাজ দে টুক অফ ইনটু দ্য স্কাই? যখনই তারা স্কাইতে, আকাশে উড়ে গিয়েছিল, তখন সোয়ানদের ঠিক কিরকম লাগছিল? হাউ ডিড দে অ্যাপিয়ার? অপশন এ, কাম অ্যান্ড পিসফুল। অপশন বি, নয়েজিলি অ্যান্ড chaotically. অপশন সি, লাইক আ সাইলেন্ট হুইসপার। অপশন ডি, সুইফট অ্যান্ড গ্রেসফুল। তাহলে দেখো, এই যে ক্ল্যামারাস উইংস বলা হয়েছিল, সেটা থেকেই আমরা খুব সহজেই আনসারটা অ্যাজিউম করতে পারি যে নয়েজিলি অ্যান্ড chaotically, ডেফিনেটলি। তাহলে কোয়েশ্চেন নাম্বার 12 এর সঠিক উত্তর হয়ে গেল অপশন বি, নয়েজিলি অ্যান্ড chaotically। চলে যাব আমাদের নেক্সট প্রশ্ন, কোয়েশ্চেন নাম্বার 13 এ। হোয়াট ইজ দ্য সেন্ট্রাল থিম অফ দ্য পোয়েম বেসড অন দ্য ইনফরমেশন প্রোভাইডেড? এইখানে যা অপশানে রয়েছে, এই ইনফরমেশনের মধ্যে থেকে কবিতাটার সেন্ট্রাল থিম কি হতে পারে সেটা আমাদের বেছে নিতে হবে। অপশন এ, দ্য বিউটি অফ সোয়ানস। অপশন বি, দ্য বার্ডেন অফ লাইফস প্রবলেমস অ্যান্ড চেঞ্জেস। অপশন সি, দ্য পোয়েটস এনভি অফ দ্য সোয়ানস। অপশন ডি, দ্য পোয়েটস হ্যাপিনেস অ্যান্ড কন্টেনমেন্ট। তাহলে অবভিয়াসলি এখানে সেন্ট্রাল থিম, এই কবিতাটার সেন্ট্রাল থিম কিন্তু দ্য বার্ডেন অফ, মানে এখানে যে পয়েন্টগুলো আমরা কিন্তু ভেরিয়াস থিমস আমরা কবিতাতে পাবো। এইখানে এর পার্সপেক্টিভে বিচার করলে কিন্তু দ্য বার্ডেন অফ লাইফ প্রবলেমস অ্যান্ড চেঞ্জেস। তাহলে কোয়েশ্চেন নাম্বার 13 এর সঠিক উত্তর হয়ে গেল অপশন বি, দ্য বার্ডেন অফ লাইফ প্রবলেমস অ্যান্ড চেঞ্জেস। দেখবো পরের প্রশ্ন, কোয়েশ্চেন নাম্বার 14। হোয়াট ইজ দ্য পোয়েটস অ্যাটিটিউড টুয়ার্ডস লাইফস প্রবলেমস অ্যান্ড ডিফিকাল্টিস? লাইফের যে প্রবলেম, লাইফের যে ডিফিকাল্টিস, সেটার প্রতি পোয়েটের অ্যাটিটিউডটা ঠিক কিরকম? অপশন এ, হি এনজয়েস ফেসিং দেম হেড অন। অপশন বি, হি ইজ ইনডিফারেন্ট টু দেম। অপশন সি, he is deeply upset by them. Option D, he considers them to be a source of inspiration.
সরি, তাহলে পোয়েটের অ্যাটিটিউড, এই যে লাইফের প্রবলেম ডিফিকাল্টিস এগুলোর প্রতি পোয়েটের অ্যাটিটিউডটা ঠিক কিরকম ছিল? ডেফিনেটলি হি ইজ ডিপলি আপসেট বাই দেম, তিনি নিজেই ভীষণ এক্সস্টেড ছিলেন, তাহলে ডেফিনেটলি হি ইজ ডিপলি আপসেট বাই দেম। তাহলে কোয়েশ্চেন নাম্বার 14 এর সঠিক উত্তর হলো অপশন সি, হি ইজ ডিপলি আপসেট বাই দেম। দেখে নেব আমাদের নেক্সট প্রশ্ন, কোয়েশ্চেন নাম্বার 15। What does the poet mean when he says he used to walk more lightly 19 years ago? 19 years ago, 19 বছর আগে তিনি যখন বলেছিলেন যে তিনি খুব লাইটলি ওয়াক করতেন, মানে এটার মধ্যে দিয়ে তিনি কি বোঝাতে চেয়েছিলেন? অপশন এ, he walked with more grace and elegance. Option B, he walked without a care in the world. Option C, he walked with heavy burdens. Option D, he walked more slowly. তাহলে দেখো, অবভিয়াসলি হি ওয়াক মোর লাইটলি, এটার মধ্যে দিয়ে যেটা বোঝানো হয়েছে যে হি ওয়াকড উইদাউট আ কেয়ার ইন দ্য ওয়ার্ল্ড, এটাই ইনার মিনিং হিসাবে, এটাই আমরা এটাকে বেছে নেবো, হি ওয়াকড উইদাউট আ কেয়ার ইন দ্য ওয়ার্ল্ড। তাহলে কোয়েশ্চেন নাম্বার 15 এর সঠিক উত্তর অপশন বি। চলে যাব আমাদের পরের প্রশ্ন, কোয়েশ্চেন নাম্বার 16 এ। হোয়াট হ্যাজ চেঞ্জড ইন দ্য পোয়েটস লাইফ since he first saw the swans take flight 19 years ago? 19 years ago, এই যে তিনি যখন ফার্স্ট এই সোয়ান্সদের ফ্লাইট দেখেন, এটা পোয়েটের লাইফের কি কে চেঞ্জ হয়, মানে হোয়াট হ্যাজ চেঞ্জড, পোয়েটের লাইফে কিসের পরিবর্তন হয়েছে? অপশন এ, হি হ্যাজ বিকাম আ ফেমাস পোয়েট। অপশন বি, হি হ্যাজ বিকাম ওয়েলদি। Option C, he has been burdened with life's problems. Option D, he has forgotten about the swans. তাহলে পোয়েটের নিজের লাইফে যে চেঞ্জেসটা এসছে সেটা কিন্তু অবশ্যই যে হি হ্যাজ বার্ডেনড উইথ লাইফস প্রবলেমস, সময়ের সাথে সাথে জীবনের সমস্যায় ভারাক্রান্ত হয়ে তিনি বৃদ্ধ হয়েছেন। তাহলে কোয়েশ্চেন নাম্বার 16 এর সঠিক উত্তর অপশন সি, হি হ্যাজ বিন বার্ডেনড উইথ লাইফস প্রবলেম। দেখব আমাদের পরের প্রশ্ন, কোয়েশ্চেন নাম্বার 17। হোয়াই ডাজ দ্য পোয়েটস স্যাডনেস গ্রো when he observes the swan? Next, question number 17. Why does the poet's sadness grow when he observes the swans? তিনি যখন সোয়ান্সদেরকে অবজার্ভ করছিলেন তখন যে তার ইনার স্যাডনেস সেটা গ্রো কেন করছিল? অপশন এ, he realizes that the swans have a carefree life. Option B, he sees that the swans are in pain. Option C, he is reminded of his own beauty. Option D, he is amazed by their loud calls. তাহলে দেখো, তিনি যখন সোয়ান্সদেরকে অবজার্ভ করছিলেন তার স্যাডনেসটা কিন্তু এই কারণেই গ্রো করছিল, কারণ একটা কন্ট্রাস্ট সোয়ান্সদের সাথে তৈরি হচ্ছিল। তিনি অনুভব করতে পারছিলেন যে সোয়ান্সদের একটা কেয়ার ফ্রি লাইফ রয়েছে ইন কন্ট্রাস্ট উইথ হিজ ওন লাইফ, যেটা ফুল অফ বা বার্ডেনড উইথ লাইফস প্রবলেমস। তাহলে কোয়েশ্চেন নাম্বার 17 এর সঠিক উত্তর হয়ে গেল অপশন এ, হি রিয়ালাইজেস দ্যাট দ্য সোয়ান্স হ্যাভ এ কেয়ারফ্রি লাইফ। নেক্সট দেখে নেব পরের প্রশ্ন, কোয়েশ্চেন নাম্বার 18। হোয়াট ডাজ দ্য পোয়েট সাজেস্ট অ্যাবাউট দ্য সোয়ান্স হার্টস? সোয়ান্সদের হার্ট সম্বন্ধে পোয়েট কি সাজেস্ট করছেন? অপশন এ, দেয়ার হার্টস হ্যাভ গ্রোন ওল্ড। অপশন বি, দেয়ার হার্টস আর ফুল অফ সরো। অপশন সি, দেয়ার হার্টস হ্যাভ নট গ্রোন ওল্ড। আর অপশন ডি, দেয়ার হার্টস আর রেস্টলেস। তাহলে পোয়েট কিন্তু এটাই বুঝতে পেরেছিলেন বা এটাই সাজেস্ট করেছিলেন যে দীর্ঘ 19 বছর পর তাদের দেখলেও দেয়ার হার্টস হ্যাভ নট গ্রোন ওল্ড, তারা এতটুকুও বৃদ্ধ হয়ে যায়নি মনের দিক থেকে বা অ্যাজ আ হোল। তাহলে কোয়েশ্চেন নাম্বার 18 এর সঠিক উত্তর হয়ে গেল অপশন সি। চলে যাব পরের প্রশ্ন, কোয়েশ্চেন নাম্বার 19 এ। হোয়াট ডাজ দ্য পোয়েট মিন when he says
দ্য সোয়ানস আর আনওয়ারিড স্টিল। এই সোয়ানদেরকে আনওয়ারিড স্টিল বলার মাধ্যমে পোয়েট কি বলতে চেয়েছেন? অপশন এ, দে আর অলওয়েজ টায়ার্ড। অপশন বি, দে নেভার গেট টায়ার্ড অফ লাইফস প্রবলেমস। অপশন সি, দে আর রেস্টলেস অ্যান্ড অ্যাক্টিভ। অপশন ডি, দে আর ওল্ড অ্যান্ড টায়ার্ড। তাহলে এই আনওয়ারিড স্টিল এটার মধ্যে দিয়ে কিন্তু পোয়েট একেবারেই বোঝাতে চেয়েছেন যে দে নেভার গেট টায়ার্ড অফ লাইফস প্রবলেমস। লাইফের প্রবলেমের সাথে সাথে তারা কিন্তু কখনো ভারাক্রান্ত হয়ে পড়ে না বা পড়েননি। তাহলে কোয়েশ্চেন নাম্বার 19 এর সঠিক উত্তর হয়ে গেল অপশন বি, দে নেভার গেট টায়ার্ড অফ লাইফস প্রবলেমস। দেখে নেব আজকের ক্লাসের একদম লাস্ট প্রশ্ন, কোয়েশ্চেন নাম্বার 20। হাউ ডাজ দ্য পোয়েট ডেসক্রাইব দ্য সোয়ানস কম্পেনিয়নশিপ? এই সোয়ানদের যে কম্পেনিয়নশিপ সেটাকে পোয়েট কিভাবে ব্যাখ্যা করেছেন? অপশন এ, দে চেঞ্জ দেয়ার কম্পেনিয়ন্স ফ্রিকোয়েন্টলি। অপশন বি, দে হ্যাভ নো কম্পেনিয়ন্স। অপশন সি, দে রিমেন উইথ দি সেম লাভার। আর অপশন ডি, দে প্রেফার সলিটিউড। তাহলে দেখো পোয়েট কিন্তু এই সোয়ানদের কম্পেনিয়নশিপটাকে ডেসক্রাইব করেছেন এভাবে যে দে রিমেইন উইথ দি সেম লাভার। তার জন্যই তিনি 19 বছর আগেও যা পিকচার দেখেছিলেন আজ দীর্ঘ 19টা বছর পর ফিরে এসেও সেমই পেয়ারগুলোকে যেন দেখছেন। সো দে রিমেন উইথ দি সেম লাভার। কোয়েশ্চেন নাম্বার 20 সঠিক উত্তর হয়ে গেল অপশন সি। তাহলে এই ছিল আজকের ক্লাসের অর্থাৎ দ্য ওয়াইল্ড সোয়ানস অ্যাট কুল এই কবিতাটার এমসিকিউ সেশনের ফার্স্ট ক্লাসের প্রথম 20টা ইম্পর্টেন্ট এমসিকিউ, যেগুলো তোমাদের আপকামিং মাদ্রাসা বা এসএলএসটি সার্ভিসের জন্য ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট এবং ফ্রুটফুল। এরকম আরো প্রচুর এমসিকিউ এর ক্লাস তোমরা পাবে আপকামিং হালদার একাডেমির আপকামিং ক্লাসগুলোতে। সো পুরো ক্লাসগুলো প্রত্যেকটা ক্লাস সমানভাবে পাওয়ার জন্য তোমাদের কিন্তু জয়েন করতে হবে হালদার একাডেমির পেইড কোর্সে। আমাদের পেইড ব্যাচে অলরেডি অ্যাডমিশন চলছে। সো যারা এখনো অ্যাডমিশন নাওনি বা দোজ হু আর উইলিং টু টেক দেয়ার অ্যাডমিশন, please do visit our official website haldareacademy.com. I am repeating haldareacademy.com. আমাদের পেইড কোর্সে জয়েন করলে তোমরা পেয়ে যাবে সিলেবাস ভিত্তিক প্রত্যেকটা টেক্সট ধরে ধরে সেই টেক্সটের লাইন বাই লাইন ইনার মিনিং, ক্রিটিক্যাল অ্যানালিটিক্যাল ডিসকাশন অ্যাজ আ হোল, এবং তার সাথে প্রত্যেকটা কবিতার ইন্ডিভিজুয়াল স্ট্যান্জা, শুধু কবিতা নয় প্রত্যেকটা টেক্সট, সেটা শর্ট স্টোরি, ড্রামা, এসে, এনিথিং এলস, প্রত্যেকটার ইম্পর্টেন্ট ফিগার অফ স্পিচের ডিসকাশন, এবং প্রত্যেকটা টেক্সটের ডিসকাশনের শেষে তোমরা পাবে সেই টেক্সট থেকে বিগত বছরে অর্থাৎ প্রিভিয়াস ইয়ারে আসা প্রশ্ন এবং আপকামিং এক্সামে আসতে পারে এরকম সম্ভাব্য প্রশ্ন নিয়ে সাজানো প্রচুর এমসিকিউ সেশন। প্রত্যেকটা টেক্সট থেকে 150+ প্রায় এমসিকিউ আমরা অলরেডি ডিসকাস করছি, এবং এর সাথে সাথে এক্সট্রা বোনাস হিসেবে তোমরা পেয়ে যাবে প্রচুর মক টেস্ট দেওয়ার সুযোগ। সো যারা এখনই পেইড কোর্সে জয়েন করোনি, প্লিজ do visit the official website. So that's all about today's class. দেখা হচ্ছে নেক্সট ক্লাসে, এমসিকিউ সেশন কন্টিনিউ করছি। So thank you students, thank you very much for being with Haldar Academy. Thank you.